চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা আজ আবার একটু আন্তর্জাতিক সম্পর্কে ফিরে যাব। প্রথম বিশ্বযুদ্ধ কিছু আলোচনা করেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিছু আলোচনা করেছি, রাষ্ট্রসংঘের গঠন পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আরেকটু এগোই। এটা ঠিক যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আমরা এখন পর্যন্ত দুটো এপিসোডে তোমাদের সামনে কিছু কথা বলেছি। তার বাইরেও ওই দুটো এপিসোডে যা বলেছি আরো অনেক কিছু ওইগুলো নিয়েই বলার আছে। ঠিক আছে, ইচ্ছে করেই আমরা কিছু কিছু জায়গা রেখে যাচ্ছি যেগুলো আবার পরে এসে আমরা ভরাট করবো আর কি। আজকে আমরা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী অবস্থাটা থেকে একটু এগোই। ধরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, আমরা সবাই জানি, অন্তত যারা এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করেছি, ইতিমধ্যে তোমরাও নিশ্চয়ই অনেকেই জেনেছো পড়াশোনা করতে করতেই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্বে গিয়ে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন তারা হাত মিলিয়েছিল। তিনটে দেশের শক্তিকে একসঙ্গে বলা হতো মিত্র শক্তি। আমি বলার সময় বলেছি তখন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি ছিলেন জোসেফ স্টালিন, মার্কিন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট, উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। যুদ্ধটা শেষ হওয়া মাত্র তিনটে দেশের মিলিত শক্তি, মিত্র শক্তি হিটলার এবং তার সহযোগী শক্তিগুলোকে পরাস্ত করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন রাষ্ট্রসংঘ নামে একটা বৃহত্তর মঞ্চ তৈরি হলো পৃথিবীর সমস্ত স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে, তেমন যারা হাত মিলিয়েছিল হিটলার এবং তার সহযোগী শক্তিগুলোকে পরাস্ত করার জন্য, তারা কিন্তু ছিটকে গেল দুদিকে। একদিকে চলে গেল আমেরিকা, ব্রিটেন, একদিকে চলে গেল সোভিয়েত ইউনিয়ন। ছিটকে গেল কিন্তু নিজেদের রাজনৈতিক মতাদর্শগত অবস্থান থেকে। বলার সময় বলেছি সোভিয়েত ইউনিয়ন ছিল একটা সমাজতান্ত্রিক দেশ। বিশ্বের বুকে প্রথম যে দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়েছিল ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে, সেই দেশটা তার রাজনৈতিক দর্শন একরকম, আর ব্রিটেন আমেরিকা দুটোই পুঁজিবাদী দেশ, তাদের রাজনৈতিক দর্শন আরেক রকম। দুটো দেশই দুদিকে ছিটকে গেল। এই যে ছিটকে গেল, ছিটকে যখন গেল তখন ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে তো আমেরিকা জাপানের নাগাসাকি এবং হিরোশিমা, বা হিরোশিমা এবং নাগাসাকিতে, আগে হিরোশিমা 6ই আগস্ট, তারপরে 9ই আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোমা মেরেছে। তখন আণবিক বোমা, এখন তো পারমাণবিক বোমা, আবার হাইড্রোজেন বোমা, মানে কত কি বোমা এসে গেছে। সেই বোমার উদ্ভাবক মার্কিন বিজ্ঞানীরা নিশ্চয়ই আবিষ্কারক, কিন্তু ততদিনে সোভিয়েত ইউনিয়নের হাতেও সেই বোমার ফর্মুলা, সূত্র চলে এসেছে। মানে সোভিয়েত ইউনিয়নও বের করে ফেলেছে কি করে বোমা, আণবিক বোমা বানাতে হয় বা পারমাণবিক বোমা বানাতে হয়। এ নিয়ে অবশ্য পুঁজিবাদী দুনিয়ার প্রচারও আছে যে সোভিয়েত ইউনিয়ন ওটা নিজেরা বানায়নি, ওটা আমেরিকার ভান্ডার থেকে চুরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। পুঁজিবাদী দুনিয়া তাই বলে, বা সেখানকার সংবাদ মাধ্যমগুলো তা প্রচার করেছে যে ওই ফর্মুলা চুরি করে নিয়েছিল, গুপ্তচর ব্যক্তি করে চুরি করে নিয়ে গিয়েছিল। সেটা অন্য গল্প। তার অভিযোগ কাদের বিরুদ্ধে তোলা হয়েছিল, তাদের কি বিচার হয়েছিল, বিচারে তাদের কি শাস্তি হয়েছিল, সে গল্প এখন বলা যাবে, ইচ্ছে করে আজকে বলবো না, চাইলে নিজেরাও জানার চেষ্টা করতে পারে। এই যে দুটো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তাহলে আমেরিকার হাতেও রয়েছে আণবিক বা পারমাণবিক বোমার ফর্মুলা, সোভিয়েত ইউনিয়নের হাতেও রয়েছে, আরো একটা, দুটো, তিনটে, চারটে দেশের হাতে ছিল। কিন্তু এই দুটো দেশ ছিল মহাশক্তিধর দেশ, আয়তনের দিক থেকেও, সামরিক সরঞ্জামের দিক থেকেও।
ইন্টারন্যাশনাল রিলেশনস বা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে সুপার পাওয়ার, অতি শক্তিধর দেশ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্ব রাজনীতিতে, ওয়ার্ল্ড পলিটিক্সে এই দুটো সুপার পাওয়ার বা অতি শক্তিধর দেশের উদ্ভব হলো। তার একটির নাম সোভিয়েত ইউনিয়ন, একটির নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, বা সংক্ষেপে যাকে আমরা আমেরিকা। একটি দেশ সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন, একটি দেশ পুঁজিবাদী দেশ, গণতান্ত্রিক দেশ আমেরিকা। এই দুটো দেশ তারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করল। অর্থাৎ গোটা বিশ্ব রাজনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ, এগুলো যেন আমার নিয়ন্ত্রণে থাকে, আমার মতো করে চলে। এটা আমেরিকাও চেষ্টা করেছে। স্বাভাবিকভাবে পাল্টা চেষ্টাটা সোভিয়েত ইউনিয়নের দিক থেকেও হয়েছে। আমেরিকার চেষ্টার বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে আমেরিকা সেই চেষ্টা করলো সারা বিশ্বের যত পুঁজিবাদী দেশ আছে, বিশেষত উন্নত দেশ যেগুলো, শিল্পোন্নত দেশ, মূলত ইউরোপের, উত্তর আমেরিকার, এই দেশগুলোকে তার সঙ্গে রাখতে তৈরি হলো ইউএস ব্লক। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলে ইউএস ব্লক, মার্কিন শিবির, আমেরিকার নেতৃত্বাধীন একটা কম্বিনেশন, সমন্বয়। পাল্টা সোভিয়েত ইউনিয়ন সে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তখন সোভিয়েতের যে লাল ফৌজ, যে সেনাবাহিনীটার নাম, তারা পূর্ব ইউরোপে বেশ কিছু দেশে এই লাল ফৌজ ঢুকেই হটিয়ে দিয়েছিল হিটলার এবং তার সহযোগী শক্তিগুলোর বাহিনীকে। তাদের প্রভাবে ওই পূর্ব ইউরোপের দেশগুলোতে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পরে, যেমন চেকোস্লোভাকিয়া, যেমন যুগোস্লাভিয়া, যেমন বুলগেরিয়া, যেমন রোমানিয়া, তো যেমন পোল্যান্ড। এই যে দেশগুলো পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো, এদেরকে নিয়ে তখন সোভিয়েত ইউনিয়নের একটা ব্লক বা শিবির তৈরি হলো, যাকে বলা হলো সোভিয়েত ব্লক, সোভিয়েত শিবির। এই যে দুটো মূল কেন্দ্র তৈরি হলো বিশ্ব রাজনীতিতে, যার একটা মূল শক্তি আমেরিকা, আরেকটা মূল শক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এই উভয় পক্ষই বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। ফলে আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বলি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বিশ্ব রাজনীতিতে ক্ষমতা নিয়ন্ত্রণের দুটো মেরু তৈরি হয়েছিল, দুটো পোল তৈরি হয়েছিল। তার একটা পোল ছিল আমেরিকা, আর একটা পোল ছিল সোভিয়েত ইউনিয়ন। এবং সেই কারণে তখনকার বিশ্বকে বলা হতো বাইপোলার ওয়ার্ল্ড। বাই মানে টু, বিআই বাই, ঠিক আছে? দ্বিমেরু বিশ্ব, বাংলায় বলে দ্বিমেরু বিশ্ব। আর এই দ্বিমেরু বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন নামে দুটি অতি শক্তিধর দেশ বা সুপার পাওয়ারের উদ্ভব হয়েছিল বিশ্ব রাজনীতিতে, যারা উভয়ই বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। তাদেরকে ঘিরে দুটি শিবির বা ব্লক তৈরি হয়েছিল বিশ্বে বা বিশ্ব রাজনীতিতে। আমেরিকার শিবিরে ছিল মূলত পুঁজিবাদী উন্নত দেশগুলি, বেশিরভাগই ইউরোপে, উত্তর আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের শিবিরে ছিল মূলত পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো। এই দুটো দেশ ব্লক, যাদের নেতৃত্বে একদিকে ছিল আমেরিকা, একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন, তারা বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণে একটা প্রতিযোগিতায় নেমেছিল বলতে পারো। এবং তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা নানা রকম কার্যকলাপও করেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফলে আসলে তারা দুটো বিশ্ব রাজনীতির মেরু হয়ে উঠেছিল। সেই কারণে তখনকার বিশ্বকে বলা হয়েছিল বাইপোলার ওয়ার্ল্ড বা দ্বিমেরু বিশ্ব। কিন্তু এই দুটো দেশের মধ্যে একটা মজা ছিল। মজাটা হচ্ছে যে দুটো দেশই তো আণবিক বা পারমাণবিক অস্ত্রের শক্তিশালী। ফলে দুটো দেশে কিন্তু প্রচুর সামরিক সরঞ্জাম আছে। ফলে দুটো দেশ কখনো সেই অর্থে পরস্পর যুদ্ধ করেনি, কিন্তু দুটো দেশ পরস্পরকে প্রচুর হুমকি হুঁশিয়ারি দিয়ে গেছে। কখনো আমেরিকা
কোনো একটা কিছুতে বলেছে যে আমার সপ্তম নৌবহরের 2টি জাহাজ রওনা দিয়েছে ভারত মহাসাগর দিয়ে ওই জায়গায় যাবে। এইটা খবর বেরোনোর পরেই, রেডিওতে এই খবর প্রচারিত হওয়ার পরেই, তখন টিভি আসেনি আমাদের এখানে, রেডিও, তার কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বেতারের সংবাদে শুনছি যে সোভিয়েত ইউনিয়ন জানিয়েছে ইতিমধ্যেই তার নৌবাহিনীর 2টি জাহাজ ওই পথে রওনা দিয়ে দিচ্ছে। ও বলেছে রওনা দেবে, বলেছে রওনা দিয়ে দিচ্ছে। আবার তারপরে হয়তো খবর এলো যে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে আপাতত তারা সপ্তম নৌবহরের জাহাজকে ওই ভারত মহাসাগরে বা প্রশান্ত মহাসাগরে যেখানে পাঠানোর কথা ছিল ওখানে পাঠাচ্ছে না। ব্যাখ্যা এই যে এবার সোভিয়েত ইউনিয়ন কখনো একটা আগ বাড়িয়ে পদক্ষেপ নিয়েছে, আমেরিকা তার একটা পাল্টা পদক্ষেপ বলেছে আমরাও নিচ্ছি, আবার দেখা গেল সোভিয়েত ইউনিয়ন পেছনে চলে গেছে। এই যে একটা পরস্পরকে চাপে রাখার কৌশল, এইটা একটা দীর্ঘ সময় সোভিয়েত ইউনিয়ন যতদিন ছিল 1991 সালে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অবসান হয়েছে, সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, অনেকগুলো দেশে বলা হয় সমাজতন্ত্রের পতন হয়েছে। এই দীর্ঘ প্রায় 4 দশক 1947 থেকে প্রায় 80 দশকের শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে এই দুপক্ষের একটা টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি প্রত্যক্ষ করা গিয়েছে। এই যে কৌশল, একে অপরকে চাপে রাখার কৌশল, এই যে দুজনের মধ্যে কার্যত একটা স্নায়ু যুদ্ধ, গরম যুদ্ধ নয়, এটাকে বলা হয়েছিল এটা হচ্ছে একটা ঠান্ডা যুদ্ধ, কোল্ড ওয়ার, কেউ কেউ বলেন শীতল যুদ্ধ। এই টার্মটা বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতিবিদ ব্যবহার করেছেন, কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানীও ব্যবহার করেছেন, কিন্তু বিশ্ব রাজনীতিতে এই টার্মিনোলজি বা শব্দ বন্ধনীটিকে যদি কেউ জনপ্রিয় করে থাকেন তাহলে তার নাম ওয়াল্টার লিপম্যান। তিনি একজন মার্কিন সাংবাদিক। তিনি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়, আমি আগেই বলেছি 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, যে আমেরিকার বিদেশ নীতি এর উপরে ধারাবাহিকভাবে কিছু নিবন্ধ লেখেন, যেগুলো দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, মানে বিদেশ নীতি মানেই তো অন্য দেশের সঙ্গে আমার কি ভূমিকা হবে, আমার সম্পর্ক কেমন হবে। মূলত সেগুলো ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার সম্পর্ক, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গি, সেগুলোর উপরে লেখা নিবন্ধ। তার একটি কালেকশন 1947 সালে বই হিসেবে প্রকাশিত হয়। সেই বইটার তিনি নামই দেন কোল্ড ওয়ার, এ স্টাডি অফ ইউএস ফরেন পলিসি। এই নামটার মধ্য দিয়েই আসলে কোল্ড ওয়ার, এই শব্দ বন্ধনী, শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ, বেশিরভাগ মানুষ ঠান্ডা যুদ্ধই বলেন, এটা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে ঠান্ডা যুদ্ধ কি? আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন নামে 2টি অতি শক্তিধর দেশের উদ্ভব হলো, মূলত তাদের সামরিক শক্তির ভিত্তিতে। সেই 2টি দেশ তারা যে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো এবং তার ফলে যে দুটো মেরু হয়ে উঠলো, যার জন্য আমরা বললাম যে বিশ্ব রাজনীতি এখন দ্বিমুখী রাজনীতি, মেরুর বিশ্ব আর দ্বিমেরু বিশ্ব, বাইপোলার ওয়ার্ল্ড। তো তাদের মধ্যে যে পরস্পরকে চাপে রাখার কৌশলী যুদ্ধ, পরস্পরের মধ্যে যে স্নায়ু যুদ্ধ, তাদের মধ্যে যে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করার লড়াই, সেই লড়াইটাকেই অভিহিত করা হয়েছে ঠান্ডা যুদ্ধ হিসেবে। কারণ এই যুদ্ধে অস্ত্রের প্রয়োগ হয়নি। অস্ত্রের প্রয়োগ হলে আমরা বলতাম গরম যুদ্ধ বা উষ্ণ যুদ্ধ, হট ওয়ার। অস্ত্রের প্রয়োগ হয়নি, যা হয়েছে সেটা হচ্ছে কতগুলো কৌশলের প্রয়োগ, যাকে ইংরেজিতে বলতে পারি আমরা অ্যাপ্লিকেশন অফ স্ট্র্যাটেজি। হয়েছে কূটনীতির প্রয়োগ, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি অ্যাপ্লিকেশন অফ ডিপ্লোম্যাসি। হয়েছে পরস্পরকে চাপে রাখার কৌশল, তার প্রয়োগ। ঠিক আছে, অর্থাৎ কে কাকে কিভাবে প্রেশারের উপরে রাখবে, এবং তার ফলে একটা, এটাও এক ধরনের সংঘাত, এও এক ধরনের যুদ্ধ। সেটাকেই পলিটিক্যাল সায়েন্স বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক বলো, তাতে আমরা অভিহিত করেছি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ না। ঠিক আছে, এবং ঠান্ডা যুদ্ধের কিন্তু একটা ইতিবাচক দিকও আছে। সেই ইতিবাচক দিকটা হলো যে এখন ঠান্ডা যুদ্ধই কিন্তু হয়েছে, উষ্ণ যুদ্ধ কিন্তু হয়নি। এই যে দুটো প্রায় সমান শক্তিধর দেশ, তারা পরস্পরের বিরুদ্ধে ছিল বলে আমরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর সেই অর্থে কোনো বড় যুদ্ধ প্রত্যক্ষ করিনি, অন্তত যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিল।
বা তৃতীয় বিশ্বযুদ্ধের পথেও কিন্তু পৃথিবী পা বাড়ানোর সাহস দেখায়নি, কারণ দুটো দেশের হাতেই আণবিক বা পারমাণবিক বোমা আছে, আরো অনেক দেশের হাতে চলে এসছে, ভারতের হাতেও চলে এসছে। যেমন বিশ্বটা আসলে ধ্বংস হয়ে যাবে, এটা সবাই জানে। আসলে দুটো প্রায় সমান শক্তিধর দেশ যখন পরস্পরের বিরুদ্ধে থাকে তখন তো একটা ভারসাম্য থাকে, তাই না? আন্তর্জাতিক সম্পর্কে এটাও বলা হয়েছে যে আসলে এই দুটো দেশেরই যে শক্তি তা বিশ্ব রাজনীতিতে একটা সংঘাতের পরিস্থিতি যেমন তৈরি করেছিল। আমরা যেমন বাইপোলার ওয়ার্ল্ড, দ্বিমেরু বিশ্ব প্রত্যক্ষ করেছি, আমরা যেমন কোল্ড ওয়ার, আমরা যেমন শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ প্রত্যক্ষ করেছি, আমরা প্রতি মুহূর্তে একজনের আরেকজনকে দেওয়া হুমকি শুনেছি, আমরা দুজনের মধ্যে পরস্পরকে চাপে রাখার কৌশল দেখেছি, আমরা একজনের আরেকজনকে ছুড়ে দেওয়া হুঁশিয়ারি শুনেছি। তখন এটাও ঠিক, এই মধ্য দিয়েই বিশ্ব রাজনীতি একটা ভারসাম্য দাঁড়িয়ে থেকেছে, যে আসলে শেষ পর্যন্ত কেউ যুদ্ধের দিকে, অস্ত্রের প্রয়োগের যুদ্ধ, যাকে হয়তো বলা হতো উষ্ণ যুদ্ধ, তার দিকে কেউ এগোয়। আজ এটুকুই, পরের এপিসোডে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থেকো।